মাত্র তফসিল ঘোষণা করলো কালকে, মানে কোনো প্রসিডিওর শুরু হয় নাই, সম্ভবত 29শে ডিসেম্বর থেকে শুরু হবে এটার পদ্ধতি, মানে কার্যক্রম, নমিনেশন সাবমিট করা, প্রত্যাহার করা ইত্যাদি ইত্যাদি। সেখানে আজকে আপনার এই গুলিবিদ্ধ হওয়াটা অনেকগুলা বার্তা দেয়। 1 নম্বর হইল, কেন তাকে গুলিটা মারা হইল, কে মারলো? কে মারলো তো আমরা বলতে পারবো না, মারা হইল কেন, কিন্তু কেন সেটা অনেকগুলো বিষয় চলে আসে, অনেকগুলা বিষয় চলে আসে। 1 নম্বর বিষয় চলে আসে, এরকম ঘটনা আল্লাহ মাফ করুক, এরকম এই ঘটনা যেন আজকে একটা ঘটলো, কিন্তু শুধু তাই নয়, এর আগে কিন্তু চট্টগ্রাম মাঠে একই ঘটনা ঘটছে। চট্টগ্রাম মাঠে যখন ঘটছে তখন তফসিল দেওয়া হয় নাই, প্রার্থী ঘোষণা করে যে কোনো দলের সে প্রতিদ্বন্দ্বী হইতে পারে। মাঠে 3টে দলই আছে, বিএনপি, জামাত আর হাদি, এই মুহূর্তে বলতে গেলে। তো সেক্ষেত্রে হাদি তো প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো কেউ না অন্য 2টা দলের কাছে, তুলনামূলকভাবে। রেজাল্ট কি হবে আমরা জানি না, কিন্তু আপাত দৃষ্টিতে তাই মনে হয়। এটা বোঝা যায় পরিষ্কার, যারা করছে তারা হয়তো চায় দেশে একটা অস্থির অবস্থা, নির্বাচনটা না হোক। কেন না হোক? নির্বাচিত হওয়া মানে একটা দলকে হয়তো 5 বছরের জন্য ক্ষমতায় যাবে, এটাই হয়তো পতিত সরকার ভাবছে বা পরাজিত শক্তি তারা ভাবছে। কিন্তু যদি সেটা না হয়ে কোনোভাবে নির্বাচন বাতিল হয়ে যায় এবং সরকার চলে যায়, কারণ আমার একটা বদ্ধমূল আমি বক্তব্য অনেক দিন ধরে দিয়ে আসছি যে ইউনূস সাহেব থাকবেন না। এবং লক্ষণীয় ব্যাপারটা আপনি দেখেন, ইউনূস সাহেব কিন্তু যা বলছে তাই করতেছেন। ফেব্রুয়ারি এসে তফসিল নির্বাচন হবে, তাই হইতেছে, তফসিল দিচ্ছেন। এই ইউনূস সাহেবরে অনেকে অনেক কিছু বলছেন, অথর্ব বলছেন, বিশ্বাসঘাতক বলছেন, এবং উনি ব্যাংকের এমডিগিরি ছাড়তে পারেন না, কাজে ক্ষমতা ছাড়বেন না, এরকম কথা, এবং উনি সবসময় মিথ্যা প্রতিশ্রুতি দেন, এগুলোও বলেছেন। সেদিক যদি আমি বিবেচনায় নেই, তাহলে কিন্তু যথাসময়ে তিনি তফসিল, তিনি বলবো না, তার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন দিছে। এখন এই যে গুলিটা হইল এবং তার মাথার ভিতরে গুলি, এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। আমরা জানি না ফলাফলটা কি হবে, বাট এই একটা ঘটনা কিন্তু বহুজনকে আতঙ্কিত করে, নাম্বার 1। নাম্বার 2, আমরা কিন্তু অনেক সেন্টারে বলি ঝুঁকিপূর্ণ সেন্টার নির্বাচনের সময়, যে ঝুঁকিপূর্ণ সেন্টারের জন্য কিন্তু আলাদা একটা প্রোটেকশনের ব্যবস্থা করা হয়। সেখানে যদি ফোর্স বেশি লাগে ফোর্স দেয়, আবার সন্ত্রাসী এলাকায় যদি কোনো সেন্টার থাকে সেখানে ফোর্স বেশি দেওয়া হয়। প্রশাসনের ভাবা উচিত কোন প্রার্থীগুলা ঝুঁকিপূর্ণ। মানে এখন ভাবার সেই সময়টা আসছে না, অবশ্যই আপনি কোন প্রার্থীটা ঝুঁকিপূর্ণ ব্যক্তি হিসাবে। ঝুঁকিপূর্ণ অনেকগুলো কারণে। এই হাদিরা কিন্তু পরাজিত শক্তির বিরোধী শক্তি হিসেবে স্টাবলিশড। এনসিপির লোকগুলো পরাজিত শক্তির বিরুদ্ধে শক্তি হিসেবে স্টাবলিশড। মুখে যে জগৎ কথা বলুক, এরা স্টাবলিশড, মানে তারা টার্গেটেড, আপনি এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, অর্থাৎ তাদের জন্য ঝুঁকি আছে, তাদের জন্য ঝুঁকি আছে, কারণ তারা পরাজিত। আমি একটা কথা বলতে এখানেও বলছিলাম যে ভিকটিম যারা, অর্থাৎ যে সরকারটাকে তাড়ানো হয়েছে তারা ভিকটিম। একমাত্র ভিকটিম যদি জীবিত থাকে, তখন ভিকটিম বুঝতে পারে তাকে তাড়ানোর ব্যাপারে সবচেয়ে রোল বেশি কাদের ছিল। যেহেতু ভিকটিম জীবিত, ভিকটিম মারা গেলে এক্সওয়াইজের দাবি করতে পারতেন, আপনি করছেন, আমি করছি, উনি, আমরা সবাই করছি, কিন্তু কে টার্গেট, কে মেইন ফোকাসে কারা, সেটা কিন্তু তার কাছে। ফ্রম ডে 1 এনসিপি কে টার্গেট করা হয়েছে, মিডিয়া তাদেরকে অ্যাসাসিনেট করা শুরু করছে। মিথ্যার কিছু নাই এখানে, আমরা দেখতেছি তো। এটার মানে হচ্ছে, আমি বলছি তারা ঝুঁকিপূর্ণ। তাই প্রশাসনের নৈতিক দায়িত্ব ছিল যারা ঝুঁকিপূর্ণ তাদের প্রতি এক্সট্রা কেয়ার রাখা, এবং এটা পরিষ্কার বোঝা যায় যে তারা ঝুঁকিপূর্ণ। আর কারো ঝুঁকি নাই, কেন নাই? তারা অনেক বড় দল এবং জামাত ওয়েল অর্গানাইজড, মানে জামাতের কথা যদি বলি আমি, সেই হিসাবে আমরা মিডিয়ায় আমরা এসে যা বলছি, অন্যান্যরা যা বলছে, এবং ব্যক্তিগতভাবে একটা লোকের টার্গেট করে নিয়ে যেভাবে টক শোতে অ্যাসাসিনেট করছে তাদেরকে, ক্যারেক্টার অ্যাসাসিনেট, অথবা তারা ওই কি টাকা খাইছে, এইটা করছে, ওইটা করছে, দুর্নীতি করছে। আমার কাছে মনে হয় যে মানে বাংলাদেশে একমাত্র কি এরাই দুর্নীতিবাজ, এই বিষয়টা এরকম মনে হয়েছে। এবং এই কারণে আমি বলছি, আমি তাদেরকে পক্ষপাতী করতে মানে মিডিয়ার আপনার রোলটা আপনি বলছি। আর দ্বিতীয় কথা হলেই আপনাকে বিবেচনায় নিতে হবে, নির্বাচন যেহেতু একটা হইতেছে, ঝুঁকি কোন প্রার্থীর ঝুঁকি বেশি সেই প্রার্থীদের অবশ্যই মনোযোগ দিতে হবে। তাই নয়তো প্রশাসনকে জবাব দিতে হবে এক সময় কেন এগুলো হচ্ছে। ধন্যবাদ অ্যাডভোকেট আবু হায়দার রাজ্জাককে। আমি সবকিছু আপনার যে বক্তব্যের মাঝে আমি এই জায়গাটা আসতে পারি, দেশে অস্থির অবস্থা এবং নির্বাচন বানচালের যে উদ্দেশ্য, অন্যতম একটা উদ্দেশ্য এই হাতি টার্গেটের আজকে যে ঘটনা। ইয়েস, ওকে, তাহলে এটা দিয়ে আমি একটু শরীফজামান শরীফ এই জায়গাটা যাব, এই বিষয়টা জানবো। পাশাপাশি হচ্ছে 2জন মোটরসাইকেল আরোহী এসে তাকে গুলি করে চলে গেল,
একদম তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। এবং হাদি কিছুদিন আগে তার একটি স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেখানে তাকে প্রায় 30টির অধিক দেশি বিদেশি নাম্বার থেকে ফোন কল এবং SMS এর মাধ্যমে থ্রেট করা হয়েছিল এবং সেটা উনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তো সব কিছু মিলিয়ে আমি যেটা জানতে চাচ্ছি যে হাদি এবং হাদির পরিবার যে থ্রেটের মধ্যে ছিল দেখার দায়িত্বটা আসলে কার? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। হাদির উপরের যে হামলাটা এটি নিন্দনীয়, অগ্রহণযোগ্য। একই সাথে আমি হাদির দ্রুত সুস্থতা কামনা করে আমি কয়েকটা কথা বলতে চাই। প্রথমত, নির্বাচনকে ঘিরে সহিংস ঘটনা এটি প্রথম নয়। আপনারা চট্টগ্রামের কথা বলেছেন, কিন্তু আপনারা পাবনার কথা বলেননি, যেখানে বিএনপির একজন প্রার্থীকে একেবারে সরাসরি গুলি করা হয়েছে এবং সেই গুলির সাথে একজন জামাত কর্মী জড়িত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুলে গেছেন? তো আমরা প্রথমে বলা হয়েছিল পাবনার যে গুলি করেছে তার রাজনৈতিক কোনো পরিচয় নেই এবং পরিচয় আড়াল করার চেষ্টা করা হয়েছে এবং আপনাদের টেলিভিশনের অনলাইনে তার পরিচয় সহ তার ছবি সহ প্রকাশ করা হয়েছে। সুতরাং সহিংস ঘটনা এটি প্রথম না, সহিংসতা ইতিমধ্যেই শুরু হয়েছে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, আমি দুপুরের পর থেকে দেখছি আমাদের সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ চলে গেছেন, কিন্তু অনেক হাসান মাহমুদকে রেখে গেছেন। সেটি হলো, কোনো ঘটনা ঘটলেই তাৎক্ষণিকভাবে আমি আমার জায়গা থেকে, আমার হাতে একটা চাইনিজ মোবাইল আছে, এটাই হচ্ছে আমার জ্ঞানের একমাত্র সবথেকে বড় উৎস। আমি আমার মনের মাধুরী মিশিয়ে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম। যেমনিভাবে রাজশাহীর চরাঞ্চলে একটা কুড়ে ঘরের মধ্য থেকে 2 জনকে গ্রেপ্তার করার পর হাসান মাহমুদ ঢাকায় বসে তাৎক্ষণিকভাবে বলে দিতেন বিএনপি এবং জামাতের জঙ্গিরা গ্রেপ্তার করেছে। রানা প্লাজা ধসে পড়ার সঙ্গে সঙ্গে যেভাবে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিতেন বিএনপি জামাত ধাক্কাধাক্কি করে ফেলে দিয়েছে, এখনো সেই ভূত আমাদের মাথার মধ্যে আছে। বাংলাদেশে যা কিছু ঘটছে আওয়ামী লীগ করছে, যা কিছু ঘটছে ভারতের ওপার থেকে হচ্ছে। তাহলে আপনার একজন অপরাধী, আপনার একজন শত্রু, সে তো অনবরত চেষ্টা করবে আপনার ক্ষতি করার জন্য। আপনি সেই ক্ষতিকে প্রোটেক্ট করার জন্য কিছু কি করেছেন? আমি আপনাকে তথ্য প্রমাণ দিয়ে দেখাবো যে আমি একটু শরীফ আমি আসি, মানে আপনি যেহেতু কথাটা তুললেন আমি বলি। কিছুক্ষণ আগে সংস্কৃত উপদেষ্টা উনি একটা বিষয় বলেছেন যে মোস্তফা সরোয়ার ফারুকী, যে ওসমান হাদিকে বহুবার ভারতীয় নাম্বার থেকে হুমকি দেওয়া হয়েছিল। ওসমান হাদি নিজেও এর আগে একাধিকবার সে পোস্ট দিয়েছে যে আমাকে ইন্ডিয়ার নাম্বার থেকে হুমকি দেওয়া হয়েছে। জায়গায় উনি সরকারের থেকে উনি এটা জানার পর আমার কথা হচ্ছে সেটা, আমি ওই জায়গাটা আসছি। মানে এরা যে এক একজন ফাজলামো করছে, বাংলাদেশের মানুষের সাথে ধোঁকাবাজি করছে, আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখাবো যে তারা ধোঁকাবাজি করছে। তো ওসমান হাদি কি কারণে, ওসমান হাদির বিশেষ করে আমি আগস্টের 5 তারিখের পরে হাদিকে চিনেছি, তার আগে আমার অতটা তার সম্পর্কে আমার জানা ছিল না, এবং এরপরে মানে কিছুটা যোদ্ধা হিসেবে আমরা তাকে অনেকটা তার সাথে একটা ঘনিষ্ঠতাও হয়েছে, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়, কথাও হয়। তো আমি ওই কারণে আমি মনে করি যে হাদি কতগুলো স্পষ্ট বক্তব্য তার অনেক ধরনের শত্রু তৈরি করেছে। প্রথমত, বিভিন্ন পক্ষ থাকে, একটা পক্ষ হচ্ছে সরাসরি আঘাত করে সে বেনিফিটেড হতে চায়, আবার কোন কোন পক্ষ থাকে যে ভেতরে একটা ক্যাচাল লাগিয়ে দিয়ে তৃতীয় পক্ষ এখানে এসে কাজ করে। সুতরাং আমার এই মুহূর্তে আমি বলতে পারবো না যে হাদিকে কারা গুলি করেছে। এটি আমি মনে করি যে ওই যে হাসান মাহমুদের যে ভূত, সেই ভূতের আসরের জায়গায় চট্টগ্রামে যে গুলিটা হয়েছিল 1 মাস পেরিয়ে গেছে, এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি। আপনাকে মনে করিয়ে দেই, নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে যখন হামলা করা হয় সেপ্টেম্বর মাসের 2 তারিখে, আপনার নিশ্চয়ই মনে আছে, সরকার 5ই সেপ্টেম্বর একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছিল এবং সময় দেওয়া হয়েছিল 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট বের হবে। নুরুল হক নূরও কিন্তু গণ অভ্যুত্থানের একজন সংগঠক এবং গত 15 বছর আওয়ামী লীগের দ্বারা নানাভাবে নির্যাতিত। তার জীবনও কিন্তু সংকটের শঙ্কার মুখে, এবং তাকে আক্রমণ করার পর সরকার অনেকগুলো ইনিশিয়েটিভ নিল, সমস্ত রাজনৈতিক দলকে ডেকে কথা বলল। যদিও নুরুল দলকে প্রথম দিন ডাকেনি, তার পরের দিন তারা ডেকেছিল সমালোচনার মুখে। সেপ্টেম্বরের 5 তারিখে সরকার একটা তদন্ত কমিটি করেছিল, বিচার বিভাগীয় তদন্ত কমিটি, 15 দিনের মধ্যে রিপোর্ট বের হবে বলেছিল। এখন পর্যন্ত সেই রিপোর্ট বের হয়নি। আজকে আবার বলছে যে এই ঘটনা নিন্দনীয় ঘটনা।
উপদেষ্টারা বলছে এই ঘটনা নিন্দনীয় ঘটনা। আমি যদি প্রশাসনের কেউ হতাম, যদি তদন্ত করার সুযোগ পেতাম, আমি প্রথম তাদেরকে ডেকে জিজ্ঞেস করতাম যে আপনারা এই তথ্যগুলো কোথায় পেয়েছেন। এই ঘটনার দায় সরকার এড়াতে পারে না। কেন এড়াতে পারে না? সরকারের কাছে নিশ্চয়ই এই তথ্যগুলো আছে যে আমাদের এখানে যারা পালিয়ে গেছে তারা ষড়যন্ত্র যেমনি করছে, দেশের ভেতর থেকেও একটি অংশ চায় না প্রপার টাইমে নির্বাচনটা হোক। এবং নির্বাচনের তফসিল ঘোষণা করা মানেই নির্বাচন হয়ে যাওয়া তা না। আপনার মনে থাকার কথা 2006 সালের 22শে জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে পোস্টার পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল, তারপরে সেই নির্বাচন আটকে গেছে। এখন নির্বাচন ভন্ডুল করার জন্য অনেকে অনেক জায়গা থেকে কাজ করে, হোয়াইট কালারে এসেও কাজ করে, ডার্ক কালারে এসেও কাজ করে। সুতরাং এখন পর্যন্ত আমি বলবো না যে নির্বাচনটা একটা অর্থবহ নির্বাচন, একটা গ্রহণযোগ্য নির্বাচন। আর তার প্রতিশ্রুতি মোতাবেক তফসিল সরকার, বলবো না নির্বাচন কমিশন, সরকার বলছিল এই সময়ের মধ্যে হবে, এবং সেটা সব দলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতেই বলছে, সবাই মেনে নিছে। তারপরে এই তফসিল আলটিমেটলি আসলো। এখন যদি মনে করেন আমরা সব এই 16 মাস সরকার ভুল করছে, আপনাদের সবার বক্তব্য অনুযায়ী কিছুই পারেন নাই, বইলে আমার ফায়দাটা হবে কি? আমার ফায়দাটা হবে কি? আমার তো নির্বাচন তুলতে হবে। রাজনৈতিক দলগুলো সবসময় বলছে যে নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে। আমার কাছে সূত্র নাই, ঠিক হয়ে যাবে কিভাবে? রাজনৈতিক দলকে ঠেলেই তো আবার ইউনূস সাহেবরা আসছিল, রাজনৈতিক দলকে ধাক্কা দিয়ে সরিয়েই তো তারা আসছিল। তো ঠিক হয়ে যাবে যদি এই কারিশমা থাকে, তাহলে ওনাদেরও তো সহযোগিতার দরকার। এখন তো ইলেকশন কমিশন আর বড় বড় রাজনৈতিক দল যে স্টেক হোল্ডার গুলো, তার সাথে প্রশাসনিক স্টেক হোল্ডার, তাদের তো একটা জায়গা আসতে হবে যাতে নির্বাচনটা তুলে আনা যায়। এই যে ঝুঁকিপূর্ণ, মানে আমি তো বারবার বলতেছি, ঝুঁকিপূর্ণ যাদেরকে মনে করা হবে তাদের নিরাপত্তা দেওয়া দায়িত্ব প্রশাসনের এবং নির্বাচন কমিশনের। আমি নির্বাচন কমিশনের সরকারকে আলাদা করছি না, বাট ইনফ্যাক্ট কাগজে কলমে তারা আলাদা। এখন এটা নিয়ে যেমন ধরেন আজও পর্যন্ত এই যে হাদিকে গুলি করলো, এটা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা চিত্র তো আসে, পরিষ্কার একটা চিত্র আসে, প্রকাশ্য দিবালোকে মেরে চলে গেল একদম। এবার আসেন একটা হারানো অস্ত্র, কতগুলো অস্ত্রকে লুট হয়েছে, সেই অস্ত্রগুলো আদৌ লুট হয় নাই, উদ্ধার হয় নাই। আচ্ছা, ভালো কথা, উদ্ধার হয় নাই। আপনি বলেন তো, আমরা বড় বড় রাজনৈতিক দলের কাছ থেকে কয়বার স্টেটমেন্ট পাইছি জোরালো, কয়বার এই অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন? আপনি বলতে চাচ্ছেন সরকারকে সহযোগিতার বিষয়টি আপনি বলতে চাচ্ছেন? আমি গভর্নমেন্টের চাপ দিছি কিনা? আমি তো পাই না এরকম যে দলমত নির্বিশেষে অস্ত্র উদ্ধার করেন আগে, অস্ত্র উদ্ধার করেন আগে। আপনার সাথে মিটিং এ বসতেছি বারবার, অস্ত্র উদ্ধার করেন, পাইছেন আপনি এরকম? আমি তো পাইনি। এই বারবার তাকে বলার পর যদি আমরা আজকে বলতে পারতাম অনেকে কিছু করে, এগুলো তো ইউনূস সরকার তো বললে বলবে আমি তার সে তো ফেব্রুয়ারিতে চলে যাবে বা নির্বাচন দিয়ে চলে যাবে। সে এমন কতগুলো কাজ করছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে এই কাজগুলো খুব জরুরি ছিল না। তার মানে হচ্ছে কি, সামনে যে আমরা গভর্নমেন্টের যেটা সুষ্ঠু এবং অবাধ এবং শান্তিপূর্ণ যে নির্বাচনের যে সেটা তো বার্তা নাই আমার কাছে। আচ্ছা, কেন বলি? এই যেটা বললাম, হারানো অস্ত্র উদ্ধার হয় নাই, আমি কোন রাজনৈতিক দল দৃঢ় চিত্তে বারবার রিপিটেশন পাই নাই, গেল এক। 2 নম্বর, লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন করতেছে সবাই না, অন্তত জামাত তুলছে, অন্য কোন দল তো বলতেছে না লেভেল প্লেইং ফিল্ড আছে। আপনাকে তো রিয়েলিটিতে থাকতে হবে। আবার বলা হচ্ছে জামাত প্রশাসন সাজাইছে, তো জামাত যদি প্রশাসন সাজাতে লাগছে সেখানে আমি নির্বাচনে যাই কেমনে? লেভেল প্লেইং ফিল্ড নাই, আরেকজন তো বলতে হবে হ্যাঁ লেভেল প্লেইং ফিল্ড আছে। এখন তাইলে এটা রাজনৈতিক প্রতারণা আমি বলতে পারি। লেভেল প্লেইং ফিল্ড নাই, অস্ত্র উদ্ধার নাই, প্রশাসনের প্রকাশ্য দিবালোকে গুলি মারা হইতেছে, তারপরে আমি নির্বাচনে যাচ্ছি, তার মানে এগুলো ন্যারেটিভ তৈরি করে যাচ্ছি। কারণ কোনো কারণে কেউ যদি পরাজিত হয় তখন সে বলবে আমি তো আগেই বলেছি। তা না হলে এই সমস্ত প্রশ্ন আর একবারের জন্য কোনো দল উত্থাপন করতে পারবে না, কারণ আমরা এখন নির্বাচনের দিকে যাচ্ছি। নির্বাচনের দিকে যখন যাচ্ছি, তাহলে দীর্ঘ 8 মাস 14 মাস 15 মাস 16 মাস ব্যয় করে আমরা এগুলোকে ঠিক করে গেছি বলে আমাকে ধরে নেওয়া হবে। লেভেল প্লেইং ফিল্ড আছে, হারানো অস্ত্র উদ্ধার হয়েছে এবং প্রশাসন একেবারে সুন্দরভাবে আছে, তা না নির্বাচনে যাচ্ছি কেন? কোনো রাজনৈতিক দল তাহলে এই কমপ্লেন করতে পারবে না যে লেভেল প্লেইং ফিল্ড নাই, হারানো অস্ত্র উদ্ধার হয়েছে কিংবা হয় নাই, এইসব নিয়ে প্রশ্ন করতে পারবে না। আপনি একদিকে এগুলো বলে যাবেন, আর একদিকে নির্বাচনে যাবেন, ওইদিকে হাদির মতো লোক গুলি খাবে, আমরা তো সামনের গ্যারান্টিও জানি না। তাহলে আমরা কোথায় আছি? আমরা তো দল মত নির্বিশেষে একটা জায়গায় চূড়ান্তভাবে যাইতে পারি নাই। আপনি ভালো করে চিন্তা করেন যে এই প্রশাসন কাদের। রাজাকি ভাই, এই যে প্রেশার না থাকার কারণে কি গভর্নমেন্ট অস্ত্র উদ্ধার করতে পারে নাই, এটা বলতে যাচ্ছেন? না, প্রেশার না থাকার কারণে না। আমি ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন, ফ্রম ডে ওয়ান দিস গভর্নমেন্ট ইজ নন কোঅপারেটেড বাই পলিটিশিয়ানস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। নাইলে
আপনি এই কথাটা আমাকে আবার রিপিট করতে হয়, আপনি কঠিনভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে 10-12 বছর এই দেশের রাজনীতিবিদরা, কিন্তু সেই আওয়ামী লীগ কিন্তু 15 বছর ক্ষমতায় ছিল, যাকে বিরোধিতা করার পরেও। আর এই সরকার 15 মাস তারে কন্টিনিউ সহযোগিতা করতেছে রাজনৈতিক দল এবং প্রশাসন, তাতে সে অস্ত্র উদ্ধার করতে পারে না, তাতে সে দিনের লোক মেয়েরা ফেলায় পারে না। মানে এটা কি কোঅপারেশন? বিষয়টা তো আপনাকে বিবেচনায় নিতে হবে, খালি মুখে বললে তো হবে না। আমরা মুখে বলি কি করি কি, আমি চিন্তা করি একটা, করি আর একটা। দিস ইজ দ্য রিয়েলিটি। তা নইলে আপনি বলেন না দলমত নির্বিশেষে। আমি যে কথাটা আপনাকে আগেও বললাম, এই যে এনসিপির লোক দুর্নীতি করছে, আমি বললাম আমি এনসিপির কথাটা নিই, এনসিপির লোক দুর্নীতি করছে। আমি আসবো এই দুর্নীতি এই বিষয়ে আসবো একটু। আমি শুধু কি সেই করছে? শরীফ ভাইয়ের কাছ থেকে আমি একটু আসি। শরীফ ভাই যে বিষয়গুলো নিয়ে আসছেন, যে লেভেল প্লেইং ফিল্ড, অস্ত্র উদ্ধার, সবকিছু অন্যান্য রাজনৈতিক দলগুলা তাদের যে অসহযোগিতা সেই বিষয়টি বলে গেলেন। তো সামনে ইলেকশন, এখন যে প্রার্থীর উপর যে হামলার ঘটনা ঘটলো, তো অন্য যারা প্রার্থী এরাও তো নিরাপত্তাহীনতা এখন ভুগছে। যে কেউ। ধন্যবাদ। শুধু প্রার্থীরা নিরাপত্তাহীন না, যে কেউ। বাংলাদেশে শেখ হাসিনার সময় এক ধরনের ডাইমেনশন নিয়ে এখানে বিরোধী পক্ষকে দমন করার অ্যাক্টিভিটিগুলো চলতো। এই সময়কালে 5ই আগস্টের পর থেকে আর একটা ভিন্ন মাত্রা এসেছে, সেটি হলো মব সন্ত্রাস আইন নিজেদের হাতে তুলে নেওয়া, যেটাকে সরকার বিভিন্ন সময় প্রমোট করেছে। সরকারের গুরুত্বপূর্ণ লোকজন বলেছে এরা হলো প্রেশার গ্রুপ। যদিও আমাদের সমাজে গত 15 বছর অসংখ্য ঘটনা ঘটেছে, যার ভেতর থেকে আপনার মনের মধ্যে একটা প্রতিশোধের স্পৃহা তৈরি হওয়াটা অস্বাভাবিক না। আমার ভাই বা আমার সন্তান আওয়ামী লীগের সময় র্যাব তুলে নিয়ে গেছে, ছাত্রলীগ মেরেছে, সুতরাং আমি অবশ্যই চাইবো তার প্রতিশোধ নিতে। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আইনি প্রক্রিয়ায় তার বিহিত ব্যবস্থা করা। আমার স্বজন যখন খুন হয়, আমি সঙ্গে সঙ্গে বলি খুনির ফাঁসি চাই, কিন্তু রাষ্ট্রকে তাৎক্ষণিকভাবে ফাঁসি দেয়? আইনি প্রক্রিয়ার ভেতর থেকে সেটি এনশিওর করে। সরকার গত 1 বছর 1.5 বছর তার হাতে যে সময়টা ছিল, সরকার এটিকে প্রপারলি ইউটিলাইজ করেনি। রাজ্জাকি ভাই বলছেন পলিটিশিয়ানদের ক্রিটিক করা যায়, ক্রিটিসাইজ করা যায়, অনেকগুলো জায়গা আছে। কিন্তু এই সময়কালে আপনি যদি বলেন রাজনীতিবিদরা সরকারকে কোনো সহযোগিতা করেনি, আচ্ছা, গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী যারা আহত এবং নিহত পরিবারের পক্ষ থেকে সব থেকে বেশি সমালোচনা হয়েছে কর্তব্য পালন করতে না পারার কারণে, তার নাম হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। যিনি ডক্টর ইউনূস, কি সেই সমালোচনা শুনেছেন? যিনি স্বাস্থ্য উপদেষ্টা, তাকে কি কোনো পলিটিক্যাল পার্টি নামের লিস্ট দিয়ে তাকে ওখানে নিয়েছিলেন? নো। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা, সেই হিসাবে তাকে তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন। যখন তিনি ফেল করেছেন, তখন তার দায়িত্বটা কি ছিল? তাকে সরিয়ে দেওয়া? তিনি কি সরিয়ে দিয়েছেন? নো। সরকার যখন ডেকেছে, আপনারা কোন কোন বিষয়ে একমত হবেন আসেন, রাজনৈতিক দলগুলো 273 দিন তার সাথে বৈঠক করেছে। এখন আপনি যদি বলেন রাজনৈতিক দলগুলো কেন প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করতে যায়নি অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য, আরে সরকারের তো স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে কতগুলো ইনিশিয়েটিভ নিতে হয়। সরকার কি সেগুলো করেছে? সরকার কি করেছে? গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপর একটা হামলা হয়েছিল, তারা একটা মামলা করেছিল 16 জনকে বা 20 জনকে আসামি করে। সেখানে ব্লক রেড দিয়ে আপনি 2 শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন। আমি প্রথম থেকেই বলছি, গত 15 বছর যে অপরাধগুলো হয়েছে, আওয়ামী লীগের বিরাট একটা অংশ এটার সাথে জড়িত। কিন্তু আগের সরকারের মতো আমাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে, যে কোনো অপরাধ পুরোটাই হচ্ছে আওয়ামী লীগের কাঁধে চাপিয়ে দেওয়া। যারা অপরাধ করেছে আপনি তাদেরকে ধরবেন, তাদেরকে বিচার করবেন। আওয়ামী লীগ তো ধোয়া তুলসী পাতা ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা থেকে শুরু করে অসংখ্য ঘটনা ঘটিয়েছে, কিন্তু কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সবাইকে গ্রেপ্তার করার এই যে প্রবণতা, এর ভেতর থেকে অপরাধীরা ছাড়া পেয়ে যায়। আমি তো আপনাকে উদাহরণ দিয়ে বললাম, আপনি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছিলেন, আজকে 3 মাস হয়ে গেল। আপনি যখন ডিসি নিয়োগ নিয়ে, আমি শেষ করে দিব, আপনি এই যে জায়গায় যমুনার সামনে যখন হাসনাত আব্দুল্লাহ যায়, আপনি তার উপরে ঠান্ডা পানি ছেটান। যখন শিক্ষকরা যায়, পিটিয়ে তার দাঁত ফেলে দেন। কই, তখন তো পলিটিক্যাল পার্টিগুলোকে এটার জন্য ডাকতে হয়নি? ধন্যবাদ। তখন তো পলিটিক্যাল পার্টিগুলোকে দাবি করতে হয়নি যে হাসনাত আব্দুল্লাহ আসছে, সুতরাং ঠান্ডা পানির ব্যবস্থা করেন। আপনি তো স্বপ্রণোদিত হয়ে করেছেন। ধন্যবাদ। অর্থাৎ কোথায় লাভ কোথায় ক্ষতি আপনি ভালো করে জানেন। শরীফ ভাই, আমি একদম বুঝতে পেরেছি। রাজ্জাকি ভাই, আমাদের সময় একদম কম, এই বিষয়ে আপনি উত্তর দেবেন। পাশাপাশি যে স্বাস্থ্য উপদেষ্টা যে বিষয়টা নিয়ে আসলো, এবং তদন্ত তো আরও কয়েকজনের APS এর বিরুদ্ধে হয়েছে, এবং 2 জন উপদেষ্টা পদত্যাগ করেছেন। সরকার কি উচিত নয় যে তাদের পক্ষ থেকে একটা কমিটি গঠন করে সেটার বিষয়টা খোলাসা করা উচিত ছিল? ধন্যবাদ আপনাকে। আমি একটা কথার সাথে ওনার একমত হয়েছি, যে আমাদের যে প্রেস সচিব, উনি শুরু থেকে অতিরঞ্জিত কথা বলে আসছেন।
প্রত্যেকটা বিষয়। ওই যে মফকে বলছে প্রেসার গ্রুপ, এটা কঠিন অপরাধ তার। তারপরে বলছেন পৃথিবীর কেউ নাই এই নির্বাচন ঠেকায়, মানে এই ধরনের কথা বলাটাই ঠিক না। কারণ নির্বাচন শুধু এই টাইমে না, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। এর আগেও ঘটছে। আপনি সুস্থ সময় নির্বাচন তফসিল দিয়েছেন, কোনো কারণে তফসিল পিছাইতে হইতে পারে, এটা হতে পারে, কিন্তু একেবারে কেউ ঠেকাইতে পারবে না। এই যে আওয়ামী লীগের ইয়েরা বলছিল, সম্ভবত আহমদ হোসেন, যে কি 100 বছর চেষ্টা, কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগকে কেউ ক্ষমতার থেকে সরাইতে পারে না, এই ধরনের কথা মনে হইতেছে। তো এই কথাগুলা এটাকে গুরুত্ব দিন, মনে হয় আরো গুরুত্ব বাড়ে, যে হালকা কথা, এটা কোনো রিচ দরকার। আরেকটা কথা বলি আপনাকে, খলিল সাহেব, আসিফ মাহমুদ মাহফুজ, ইভেন আসিফ নজরুল, এদের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ ছিল এবং এদের অপসারণও চাইছে, কিন্তু আমি জোরালো আন্দোলন দেখিনি। আমার বক্তব্যটা ওইখানে, আমি জোরালো আন্দোলন দেখিনি। আন্দোলন হলে তদন্ত করবে, তদন্ত তো এখন আসতেছেন, আপনি তদন্ত তো আসতেছেন এখন, এগুলো বলতেছি আমি প্রিভিয়াস, যে আপনি এরা যখন অঘটন ঘটাচ্ছে নানান, কেন তাদেরকে বিরুদ্ধে আমি জোরালো আন্দোলন করব না, বিষয়টা আমার ওইখানে। করি নাই তো, আমি করতে পারলে কিন্তু সরকার টিকতো না। আচ্ছা গেল, এরপর ঠান্ডা পানি আর গরম পানি। শরীফ ভাইয়ের সাথে আমি বিনয়ের সাথে বলতে, ঠান্ডা পানি আর গরম পানি কি ইউনূস সাহেব বলছে বা সরকার এটা দিয়ে আপনাকে শেষ করব না, সরকার বলছে নাকি প্রশাসন স্বেচ্ছায় করে? কারণ প্রশাসন জানে তার উপরে করে কোন, এই সরকার অন্তত মাতবন না, এটা প্রশাসন জানে, আমি নিশ্চিত করে দিচ্ছি। তাহলে একবারও কি রাজনৈতিক নেতারা পুলিশ কমিশনার কিংবা আইজিপি রে জিজ্ঞেস করছে গিয়ে যে ভাই আপনি যে ঠান্ডা পানি মারলেন সেটা কি সরকার হুকুম ছিল, আবার গরম পানি যে মারলেন সেটা কি সরকার হুকুম ছিল? একটা কিছু বলতে হইতো, তারপরে কিন্তু আমরা এটা মিডিয়া। না, এই প্রশ্ন সরকারই করা হয়েছে, সরকারই বলতো। সরকার কি কে করছে? দায় তো সরকারের উপরে যাচ্ছে। দায় যাচ্ছে, আমি মানলাম তো। আপনি যখন সরকার অথবা এবং সরকার চুপচাপ বসে থাকে, আমরা তো জিজ্ঞেস করতে পারতাম ঠান্ডা পানি সরকারি সিদ্ধান্তে মারছেন। ধন্যবাদ রাজ্জাকি আপনাকে। আমরা একদম শেষ দিকে এই বিষয়টা আপনি আপনার। আচ্ছা, আমি বলছি যে সরকারের এই যে আমরা দুর্নীতি নিয়ে কথা বলছি, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের সম্পদের হিসাব প্রকাশ করা হবে, 1 বছরে হয়নি। আচ্ছা, এটার জন্য কি আমরা আওয়ামী লীগকে দায়ী করবো যে আওয়ামী লীগ তাদেরকে বাধা দিয়ে? না, আওয়ামী লীগকে দায়ী করবেন। সরকার নিজে চায়নি তাদের সম্পদ প্রকাশ করতে। এই যে দুর্নীতির কথা বলছেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম যে সমালোচনাটা হলো ডিসি নিয়োগের দুর্নীতি। 24 সালের অক্টোবর মাসের 9 তারিখে সরকার একটা তদন্ত কমিটি করেছিল ডিসি নিয়োগের দুর্নীতি অনুসন্ধানে, 4 জন উপদেষ্টাকে নিয়ে 15 দিনের মধ্যে রিপোর্ট দিবে। এখন পর্যন্ত সেই রিপোর্ট দেয়নি। আব্দুল হামিদ যখন বিদেশে চলে যান, একটা তদন্ত কমিটি করেছিল 15 দিনের জন্য 4 জন উপদেষ্টাকে নিয়ে, এখন পর্যন্ত সেই রিপোর্ট দেয়নি। মে মাসের 1 তারিখে রিপোর্ট বেরিয়েছিল, নগদ থেকে 135 কোটি টাকা লোপাট হয়েছে। 15 দিন